হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধুমধাম করে বিয়ে হয়েছে আমার কিছুক্ষণ আগে। আজ আমার বাসর রাত। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, কিন্তু আমার কিংবা আমার ইচ্ছেতে বিয়েটা হয়নি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, এক পকাতে যুবকের লালসার শিকার আমি। আমার বাবা মায়ের গলায় ছড়িয়ে ধরে বিয়ে করেছে। এর আগে বিভিন্ন ভাবে আমায় জ্বালাতন করতো ও। বড়লোক বাপের ছেলেরা যেমনটা হয় আর কি। এরা যতই ভালো হোক না কেন, এরা মানুষকে কখনো মানুষ বলে মনেই করে না। আমাকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু আমি তো কোনোদিন কোনো গুন্ডার বউ হতে চাইনি। আমি আবিরকে ভালোবাসি এটা জেনেও সে জোর করে আমায় বিয়ে করেছে। কিছু সময় পর দরজা লাগানোর আওয়াজ পেলাম। বুঝলাম পশুটা আমার দিকেই আসছে। একদম আমার কাছে আসবেন না বলে দিলাম। আমি তোমাকে ভালোবাসি তিশা। ভালোবাসার কি বোঝেন আপনারা? শুধু ভোগ করাকেই ভালোবাসা বলে, এটাই মানেন আপনারা? কিন্তু তিশা বলে আমার দিকে এগিয়ে আসতেছে। আমি একটা ছুরি তার দিকে ধরলাম। খবরদার আমার সামনে আসবি না। আমার সামনে আসলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তন্ময় কিছু না বলে বাইরে চলে গেল। খুব কান্না আসছে আমার। কি দোষ করেছিলাম আমি যে আমার সাথেই এমন হলো? আমি কখনো ভাবতেই পারিনি এমন একটা ছেলের সাথে জীবন কাটাতে হবে আমার। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। বাবা মা আর আমি তিনজনের সুখী পরিবার আমাদের। ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল বিসিএস ক্যাডার হব, তাই মনোযোগ দিয়েই পড়াশোনা করেছি সব সময়। ইন্টারমিডিয়েট দিয়ে ঢাবিতে চান্স পাই। আমার পড়াশোনার সুবিধার জন্য পুরো পরিবার ঢাকায় চলে আসি। প্রথম দিন গিয়ে দেখি কিছু ছেলে মিলে একটা ছেলেকে মারছে। আমি কোনোদিনই অন্যায় দেখতে পারি না। কি হলো, আপনারা ছেলেটাকে এভাবে মারছেন কেন? তুই কে? যেখান থেকে এসেছিস ওইখানে যা। আপনারা আমার সামনে একজনকে মারবেন আর আমি চুপ করে থাকবো নাকি? এই শোন, একে যেমন দেখছিস ছেঁড়া ফাটা কাপড়, বেশি বাড়াবাড়ি করলে তোর একই অবস্থা হবে। তোদের সাহস কিভাবে হয় এমন ভাবে কথা বলার? তোর সাহস কিভাবে হয় মারার? বলেই আমার হাত ধরে ফেলে। ছাড়ুন বলছি। এই ছেড়ে দে। পেছন থেকে বলল। কথা বলার পরই ছেলেটা আমার হাত ছেড়ে দেয়। পিছনে ঘুরে দেখলাম একটা ছেলে আমার দিকে এগিয়ে আসছে। আমার মাঝে খুব ভয় করছে। কি নাম তোর? জি, তিশা। তোকে আমার ভালো লেগেছে, আমি তোকে বিয়ে করতে চাই। তার মুখ থেকে কথাটা শুনে ভ্যাবাচাকা খেয়ে যাই। কোনো মতে সেইখান থেকে বেরিয়ে আসি। খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটার নাম তন্ময়, বড়লোক বাপের বিখরে যাওয়া এক ছেলে। খালি বকাটেগিরি করে বেড়াই। এরপর থেকে দেখতাম কোনো ছেলে আমার সাথে থাকতো না। ছেলেগুলো আমাকে দেখলে ভাবি ভাবি বলে ডাকতো। তন্ময় আমাকে বারবার প্রপোজ করলেও ওকে দেখে আমার খুব রাগ হতো। তিশা, আই লাভ ইউ। এই নে আমার উত্তর। আমি তোমাকে আমার করিজ ছাড়বো। এখান থেকে গেলে খুশি হব। তন্ময় চলে গেল। আমার বান্ধবীরা আমায় এসে বলল, তন্ময় ভাই মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। এইসব ছেলেকে আমি ভালোবাসি না। তোরা ভালো করেই জানিস আমি আবিরকে ভালোবাসি। যাই হোক, আর যেটা করলে তুই, অন্য কেউ থাকলে এতক্ষণে কবরে শুয়ে থাকতো। দিন দিন তন্ময়ের অত্যাচারের মাত্রা বেড়ে গেল। ওর ভয়ে আবির আমার সাথে বেশি সময় থাকতো না। একদিন আমাকে আবিরের সাথে দেখে ফেলে। সেই দিনই সন্ধ্যায় আমার বাসায় জোর করে ঢোকে। আমার মা বাবার গলায় ছুরি ধরে বলে, তুমি যদি আমায় বিয়ে না করো তাহলে তোমার মা বাবাকে শেষ করে দিব। সেই দিনই ভয়ে বিয়ে করি। তারপর সে তার মা বাবাকে নিয়ে আসে। আমার বাবা তার বাবার কোম্পানিতে জব করে। তারা আমাকে বউ হিসেবে মেনে নেয়, যার ফলে আজ বিয়ে হয়। কিছু না ভেবে আবিরকে ফোন দিলাম। আবির, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। তুমি চিন্তা করিও না, সময় মতো তোমাকে আমি নিয়ে যাব। আবিরের সাথে কথা বলে
ফোন রাখা মাত্রই পিছনে ঘুরে দেখলাম তনয় দাঁড়িয়ে আছে। কার সাথে কথা বলছিলে? আপনাকে বলতে হবে নাকি? মুহূর্তেই একটা জানোয়ারের রূপ ধারণ করলো সে। কুকুরের মতো মারতে থাকলো আমাকে। সিগারেট দিয়ে আমার হাতে ছ্যাঁকা দিতে লাগলো সে। খেয়াল করলাম সে কেমন উন্মাদের মতো করছে। আমাকে আজ মনে হয় মেরেই ফেলবে সে। খুব কষ্ট লাগছে, কিন্তু জানোয়ারটার চোখেও পানি। আমি কোনো মতেই ছাড়াতে পারছি না ওর থাবার থেকে। ও অল্প অল্প করে সিগারেটের ছ্যাঁকা দিতে লাগলো। প্লিজ আমায় ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে। তোর আগে ভাবা উচিত ছিল। আমাকে ছ্যাঁকা দিতে লাগলো আর একটা উন্মাদের মতো আচরণ করছে। ও আম্মু গো, বাঁচাও আমাকে, এই লোক আমায় মেরে ফেলবে। ওই চুপ, একদম কথা বলবি না, বুঝেছিস? আমার কান্নার আওয়াজ শুনে আমার শাশুড়ি আর ননদ আসলো। দরজার ওপাশ থেকে বলল, বৌমা, তোমার কি কিছু হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি কিছু বলতে যাব তার আগেই জানোয়ারটা আমার মুখ চেপে ধরল এবং আমার দিকে চোখ রাঙিয়ে সাবধান করে দেয় যেন আমি বেশি চিৎকার না করি। আমি ভয় পেয়ে চুপ হয়ে গেলাম। কই আম্মু, কিছু হয় নাই তো? মনে হয় পাশের বাসায় আবার মারামারি লাগছে। ও বৌমা, ঠিক আছো তো? আম্মু, ও তো ঘুমাচ্ছে। ও। শাশুড়ি মা চলে যাওয়ার পর উনি আমার মুখ ছেড়ে দিলেন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আর একটু হলেই হয়তো আগামী দিন আমাকে কবরে থাকতে হতো। উনি আমার কাছে আসতে চাইছে। খবরদার আমার কাছে আসবেন না বলে দিলাম, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। বিশ্বাস কর, আমি তোকে খুব ভালোবাসি, 6 বছর আগে থেকেই। এই লোক পুরাই সাইকো। এখন বুঝলাম, আমাদের দেখা মাত্র 3 মাস আর এই লোক বলে 6 বছর। এমন একটা সাইকো ছেলে আমাকে 2 দিনেই মেরে ফেলবে। যদি সত্যিই ভালোবাসতেন তাহলে এভাবে কষ্ট দিতেন না। সরুন। কাঁদতে কাঁদতে বিছানার এক পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়লাম। ঘুম আসছে না, ব্যথায় 2 হাত চলে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু জানোয়ারটা যদি আবার মারে। একটু পর সাইকো লোকটা আবার ঘরে আসলো, হাতে বরফ আর মলম। কিছু না বলেই আমার দিকে এগিয়ে এসে আমাকে উঠিয়ে নিজের কোলে বসালো। আমি কিছুই বলতে পারলাম না, এই ভয়ে যদি আবার মারে। তোমার অনেক কষ্ট লাগছে, তাই না সোনা? কাঁদছে আর বরফ লাগিয়ে বলছে, আমাদের কি কষ্ট হয় নাকি? রাগী হয়ে বললাম আর উঠে যেতে লাগলাম। উনি আমায় এক টানে আবার নিজের কোলের মাঝে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মলম লাগিয়ে দিতে থাকলো। জানো, এই কয়েক বছর আমি তোমাকে ছাড়া একদম ভালো ছিলাম না। সবাই আমাকে সাইকো বলে, কিন্তু আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো। লোকটা পাগল নাকি? বারবার বছরের কথা বলে কেন? আমি তো এই লোকটাকে চিনিই না। তার চোখের দিকে তাকালাম। কিছুক্ষণ আগে যার চোখে শুধুই হিংস্রতা ছিল, এখন সেই চোখে শুধুই ভালোবাসা। চোখ দিয়ে খালি পানি পড়ছে তার। মনে হয় আমার কষ্ট হলে এই পশুটারও কষ্ট হয়। ম্যাজিক দেখবা, তোমার কষ্ট একবারে শেষ হয়ে যাবে সোনা। কিভাবে? উনি কিছু না বলে আমার 2 হাতে চুমু দেয়া শুরু করলেন। সত্যি কথা বলতে একদম সব কষ্ট চলে গেল। একে কি বলে আমি ঠিক জানি না। এরপর কিছু না বলেই আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি কিছুতেই ছাড়াতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি তার বুকে ঘুমিয়ে আছি। পশুটা যেভাবে ঘুমিয়ে আছে কেউ বলতেই পারবে না যে একটা সাইকো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতে যাব, ঠিক তখনই উনি আমাকে দেয়ালের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। এই লোকের শক্তিতে কিছুতেই পেরে ওঠা যাবে না। উনি কিছু না বলে আমাকে কিস করা শুরু করলেন। যতই ছাড়ানোর চেষ্টা করি তত শক্ত করে কিস করে। আল্লাহ গো, এই লোক থেকে আমাকে বাঁচাও। এই লোকের মাথায় কোন সময় কি চলে কিছুই বুঝে উঠতে পারি না। ওনার কিসে আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। প্রায় 15 মিনিট পর আমাকে ছাড়লো। আমি রুমের বাইরে চলে আসি এক দৌড়ে।
বাইরে এসে দেখি মা রান্না করছে। আমাকে দেখে খুশি হলেন। আয় মা, খেতে আয়। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ। একজন সাধারণ কর্মচারীর মেয়েকে যারা হাসি মুখে একমাত্র ছেলের বউ হিসেবে মেনে নেয়, তারা কখনো খারাপ হতে পারে না। এমন সময় আমার ছোট ননদ বলে উঠল, সোনা ভাবি, তুমি আমার পাশে বসবে। আমার ননদ এবার এসএসসি দিয়েছে, দেখেই মনে হয় খুব দুষ্টুমি করে। আমি গিয়ে ওর পাশে বসলাম। এমন সময় বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমাদের ক্ষমা করে দে মা, আমরা কোনোদিনই এভাবে তোকে বউ করে আনতে চাই নাই। কি করব বল, ছেলেটাকে কিছু বলতেই পারি না, কিছু বললে নিজের ক্ষতি করে বসে থাকে। এই বাসার লোকগুলো এত ভালো কেন? আমার বাবাও বলেছে আমার শ্বশুরমশাই নাকি খুবই ভালো মনের মানুষ। অফিসের লোকদের নাকি নিজের পরিবারের মতো আগলে রাখেন। কি হলো মা, খাচ্ছিস না কেন? ভাবি, তোমার হাতে কি এগুলো? না মানে খাবো কিভাবে, আমার হাত পুড়ে গেছে। কই দেখি দেখি। না কিছু না। মা জোর করে আমার হাত দেখলো, আমিও বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। দেখেছো তোমার ছেলের কাণ্ড, কি করেছে মেয়েটার অবস্থা? কি হয়েছে আব্বু? বাবা হুঙ্কার ছাড়লো। মার খেয়ে উনি তন্ময়, আমাদের এই সামনে তন্ময়। আবার পাগলের মতো করতে লাগলো। মা শান্ত করতে গেলে বাবা মায়ের হাত ধরে ফেলে, কারণ এখন কি থেকে কি করে ফেলবে বলা যায় না। ঘরের সব আসবাব ভেঙে চলে গেল। তুই বাবা দিন দিন নতুন জানোয়ার হয়ে যাচ্ছিস কেন? অর্ডার দিলেন। কি অবস্থা করেছিস এখন মেয়েটার? আমাকে মা খাইয়ে দিচ্ছে। মাফ করে দে মা, আমার ছেলেটা যে কি থেকে কি করে ফেলে ও নিজেই কিছু আজ করতে পারে না। ওনার কি কোনো প্রবলেম আছে? 6 বছর আগের ঘটনার পর ওর মাথায় সমস্যা হয়। ডাক্তার বলেছে ওর যা খুশি করতে দিতে হবে, না হলে আমরা ওকে হারিয়ে ফেলতে পারি। কি হয়েছিল ওনার 6 বছর আগে? আমাকে জানতেই হবে। বিকেলে দেখি ঘরে ফিরে এসছে উনি, এসেই মায়ের রুমে গেল। তুই মেয়েটাকে এইভাবে কষ্ট দিলি কেন বাবা? ও কেন আমাকে 6 বছর আগে কষ্ট দিয়েছে? ও তো জানতোই আমি ওকে কত ভালোবাসি। ও আল্লাহ, এই সাইকো আমাকে 6 বছর আগে কই পাইলো? রাতের বেলা খেয়াল করলাম লোহা গরম করে আমার দিকে এগিয়ে আসছে, চোখে আগের দিনের মতো পশুত্ব। আমি এক পা করে পিছু হচ্ছি, আর উনি আমার দিকে এগিয়ে আসছেন। চোখ মুখে আগের মতো সেই পশুর ছায়া। দেখে মনে হলো এখন এই লোক আমাকে খুন করবে। আমি ভয়ে ভয়ে পিছিয়ে যেতে লাগলাম। আমি যতই পিছিয়ে যাই, জানোয়ারটা ততই আমার সামনে আসে। একসময় আমি দেয়ালের সাথে লেগে গেলাম। উনি কিছু না বলে আমাকে কিস করা শুরু করলেন। কিছুক্ষণ কিস করার পর গরম সুচ হাতে নিলেন। আমি ভয়ে কেঁদে দিলাম। আমার কান্নার আওয়াজে সে পৈশাচিক হাসি হাসছে। প্লিজ আমাকে মারবেন না। সোনা, আমি তোমাকে মারতে পারি বলো? আমি তো তোমায় ভালোবাসি, তাই না? আমার গালে হাত দিয়ে পাগলের মতো বলছে কথাগুলো। তার পাগলামো দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। যেভাবেই হোক আমায় পালাতেই হবে, না হলে এই জানোয়ার আমাকে কবরে ওঠাবে শিওর। আমি পালাতে যাব, কিন্তু উনি আমার হাত ধরে ফেললেন। তারপর উনি আমার ওড়নাটা বুক থেকে কেড়ে নিয়ে আমার হাত বাঁধতে থাকে। প্লিজ আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। মারবো না সোনা, আজ আমাদের একটা ভালোবাসার প্রতীক উপহার দেব তোমায়। উনি আমার হাত বেঁধে ফেললেন। তারপর আমার মুখে এক দমা কাপড় ঢুকিয়ে দিয়ে বিছানায় ফেলে দিলেন। ভয়েই আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিন্তু আমি চিৎকার করতে পারছি না, কারণ আমার মুখটা বাঁধা ছিল। কিছুক্ষণ পর গরম কিছু আমার পিঠে অনুভব করলাম। মনে হলো কেউ আমার চামড়া কেটে ফেলছে। আমি যন্ত্রণায় ছটফট করতে থাকলাম, কিন্তু উনি কিছুই মনে করলেন না। কিছুক্ষণের মাঝে আমার মনে হলো আমি জাহান্নামে চলে এসেছি। এত কষ্ট, এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি প্রার্থনা করতে থাকলাম আল্লাহর কাছে যেন এই লোকের কাছ থেকে আমার মুক্তি দেয়। কিছুক্ষণ পর
জানোয়ারটা কি যেন একটা আমার পিঠে লাগিয়ে দিল। সব কষ্ট চলে গেল অল্প সময়ের মাঝে। তারপর উনি আমার বাঁধন খুলে দিল। আমার চোখে পানি ঝরছে, কিন্তু ভয়ে কাঁদতে পারছি না। এমন সময় পশুটা আমার পিঠের ছবি দেখিয়ে বলল, সোনা, ট্যাটুটা সুন্দর হয়েছে না? এটা আমার আর তোমার ভালোবাসার প্রতীক। আমি কিছু না বলে ভয়ে ভয়ে মাথা নাড়ালাম। উনি আমাকে নিজের বাহু ধরে জড়িয়ে বলল, আমি জানি সোনা, তোমার অনেক কষ্ট হয়েছে। এই দেখো, আমিও করেছি। বলেই উনি আমাকে ওনার বুকে করা ট্যাটুটা দেখালো। সেখানে খুব ভালোভাবে দেখা যায় একটা লাভের মাঝে আমাদের দুজনের নাম। উনি আমার কপালে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি ওনার বুকের মাঝে শুয়ে ভাবতে লাগলাম, সাইকোটাকে আমি খুন করব, না হলে ও আমায় খুন করবে। এমন সময় বিদ্যুৎ চমকায়। আমি ভয় পেয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। উনি পরম আদরে আমাকে তার ভালোবাসার শহরে নিয়ে গেলেন। ভালোবাসে উনি, কিন্তু এত কষ্ট দেন কেন আমাকে? কিছুক্ষণ আগে কত কষ্ট দিল, আর এখন আদরে আদরে ভরিয়ে দিচ্ছে আমায়। আমি ইচ্ছে করেও বাধা দিতে পারছি না তাকে। আমি আমার কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললাম। পাগলের মতো আদর করতে লাগলাম ওই সাইকো পশুটাকে। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি উনি আমার দিকে এক মনে তাকিয়ে আছে। চোখে ভালোবাসার সমুদ্র খেলা করছে তার। মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, একটা মানুষ এর কিভাবে দুইটা রূপ হতে পারে? কোনো সময় পশুর রূপ, আর কোনো সময় একজন নম্রতার মানুষের রূপ। আজ বাবার বাসায় যাব, কিন্তু এই লোক আরো বেশি খুশি যাওয়ার জন্য। বাবার বাসায় গিয়ে খুন করে পালাবো এই লোকটাকে। আমাকে কষ্ট দেওয়া সব পাই পাই বুঝিয়ে দেব। ওনাকে দেখলেই ভয়ে আমার আত্মা কেঁপে ওঠে। কিছুক্ষণ পর রুমে আসলো। পিছনে কিছু একটা আছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। সোনা, এই নাও, শাড়িটা পরে নাও। যাক, বাঁচা গেল। আমি ভেবেছিলাম নতুন কোনো অত্যাচার করবে আবার। কি হলো? জলদি পরো, আমি তোমার শাড়ি পরা দেখবো। আসলে আমি শাড়ি পরতে পারি না। উনি আমার কোমর জড়িয়ে ধরে আমার কপালে আলতো করে চুমু দিল। দাও, আমি পরিয়ে দেই। উনি নিজের হাতে আমায় শাড়ি পরিয়ে দিয়েছে। আমি হ্যাবলার মতো তাকিয়ে আছি। এরপর আমায় সাজিয়ে দিল। বাবার বাসায় আসার সময় শ্বশুর আব্বা ওনাকে কিছু খাম আর চাবি দিল। বাবার বাসায় আসলাম কিছুক্ষণের মাঝে। আসলে আমরা ভাড়া থাকতাম একটা ফ্ল্যাটে। উনি এসেই বাবাকে খাম দুইটা আর চাবি দিল। বাবা চিঠিটা পড়ে চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি চিঠি নিয়ে পড়তে থাকলাম। প্রিয় বন্ধু, সবাই জানে তুই আমার কর্মচারী, কিন্তু আমরা তো জানি আমরা কত ভালো বন্ধু। তোকে অনেকবার বলেছি আমার জিএম হতে, কিন্তু তুই হলি না। আজ তোকে আমার এমডি করলাম। ভাবিস না তোর মেয়ে আমার বৌমা বলে করেছি। এটা তোর প্রাপ্য রে ভাই। অনেক দিন থেকে ইচ্ছে ছিল তোর মেয়েকে আমার মেয়ে বানাবো, কিন্তু তার আগেই আমার ছেলে তোর মেয়েকে আমার মেয়ে বানিয়ে নিল। তুই আমার ছেলের উপর রাগ করিস না, ও খুব ভালো ছেলে, খালি একটু পাগলামি করে। ইতি তোর সেই বন্ধু। চিঠি পড়ে এই পরিবারের প্রতি আমার সম্মান আরো অনেকটা বেড়ে গেল। এমডি হওয়ায় বাবাকে একটি বাংলো আর দুটি কার গিফট করেছে বাবা। এখন আমি প্রতিশোধ নেব। রান্নায় ঝাল দিয়ে দিলাম সেই রকম। করছিসটা কি? ছেলেটা তো ঝালে মরে যাবে। চুপ থাকো তো, খেতে দিলাম রাতে। উনি খাচ্ছে আর করুণ ভাবে আমার দিকে তাকাচ্ছে। দেখে বোঝা যায় খুব কষ্ট হচ্ছে তার। তার এমন চেহারা দেখে আমারই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। উনি খেয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখি কষ্টে লাফাচ্ছে। ঝালে চোখ মুখ একেবারে লাল হয়ে গেছে। শাসাতে শাসাতে ক্লান্ত হয়ে গেছে। আমি কিছু না বলে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর ওনার গলা জড়িয়ে ধরে আমার ঠোঁট মিলিয়ে দিলাম ওনার ঠোঁটে। উনি খুব জোরে জড়িয়ে ধরলো আমায়। কিছুক্ষণের মাঝে আবারও ভালোবাসার মাঝে ডুবে গেলাম। উনি ঘুমিয়ে গেছে। আমি ওনার বুকে মাথা রাখলাম। এখন আমি লোকটার বুকের মাঝে ঘুমিয়ে আছি। কিছুক্ষণ পর আবির মেসেজ দিল, প্ল্যান সব রেডি সোনা। ওকে। আগামীকাল দেখা করবে সোনা।
কোথায়? পাতাকুড়ি পার্ক। ওকে। আমার বর আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। ঘুমের মাঝে বলছে, আমায় ছেড়ে যেও না প্লিজ তিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ওর কথা শুনে ওর জন্য আলাদা রকম টান অনুভব করলাম। কখন যে এই সাইকোটাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। আমি ওনাকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম। উনি ঘুমের মাঝে আমায় জড়িয়ে ধরে আছে। সকাল হয়ে গিয়েছে। বাসায় মা ছাড়া আর কেউ নেই। তন্ময়ও এখন ঘুমিয়ে আছে। আমি মাকে মিথ্যে বলে বেরিয়ে পড়লাম আবিরের সাথে দেখা করার জন্য। গিয়ে দেখি আবির আমার জন্য অপেক্ষা করছে। আমি যাওয়া মাত্রই আবির আমাকে জড়িয়ে ধরল। আমি এক ধাক্কায় ওকে সরিয়ে দিয়ে বললাম, উফ আবির, ছাড়ো তো, ভালো লাগে না এসব। ওকে বাবা, ঠিক আছে। কি প্ল্যান করলে? এই নাও গান, এটা দিয়ে ওই সাইকো লোকটাকে খুন করে টাকা পয়সা সব নিয়ে চলে আসবে। তারপর আমরা পালিয়ে যাব অনেক দূর। ওকে, ঠিক আছে বাই। আবিরের সাথে দেখা করে চলে আসলাম। এসে দেখি তন্ময় রেগে আছে। ভয়ে আমার জ্ঞান শেষ। আবার যদি মারে? কোথায় গিয়েছিলে? কোনো জায়গায় না, একটু ঘুরতে। কি মনে করো নিজেকে? যাওয়ার আগে একবার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করনি কেন? সরি সোনা, আর হবে না। ওর গলা জড়িয়ে ধরে বললাম। না, আমি রাগ করেছি। কি করতে হবে আমার পরের রাগ ভাঙাতে? ও কিছু না বলে আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আমার উপর উঠল। বলে সোনা, কি লাগবে? তোমার ওই গোলাপি ঠোঁট খাবো। যা চাইবো তাই দিবা তো? যাও, দুষ্টু সাইকো একটা। তন্ময় কিছু না বলে ওর ঠোঁট আমার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল। আমিও আমার স্বামীর আদর উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ পর ও আমার শাড়ি খুলতে লাগলো। আমিও ওকে আর বাধা দিলাম না। আমাকে ভালোবাসাই ভরিয়ে দিচ্ছে ওই। তুমি এত সুন্দর কেন গো? ওর কথায় আমি লজ্জায় লাল হয়ে গেলাম। ও আমায় ওর বুকের মাঝে নিয়ে বলল, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তবে আমি মরে যাব। এবার আমি রেগে গেলাম। ওর বুকের উপর উঠে একটা ছুরি ওর গলায় ধরলাম। আর একবার যদি মরার কথা বলেছো তাহলে তোমার গলায় চালিয়ে দেব। এইটা সাইকো ছেলে। আর বলবো না, ওই দেখো টিকটিকি। আমি ভয়ে ছুরি ফেলে দিলাম। ওই সুযোগ মতো আমায় ওর নিচে নিয়ে ফেলে দেয়। আমার উপর উঠলো। তারপর আমাকে ওর ভালোবাসায় আক্রমণ শুরু করে দিল। আমিও পাল্টা আক্রমণ করলাম। ওর প্রতিটা স্পর্শে আমি শিহরিত হয়ে উঠছিলাম। বাবার বাসায় দিনগুলি অনেকটা হানিমুনের মতো কাটত। ও প্রতি রাতেই আমাকে অত্যাচার করত, কিন্তু তারপরেই আমাকে অনেক অনেক ভালোবাসতো। সত্যি বলতে ওর অত্যাচারের প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। কিছুদিন পর চলে আসলাম বাসায়। আমার বর খালি আমাকে আদর করে, আমারও ভালো লাগে। কোন বই বা না চাই যে তার বরের ভালোবাসা পেতে। কিন্তু আমি আমার প্ল্যান ভুলে যাইনি। রান্নাঘরে রান্না করছিলাম, এমন সময় ওই পেছন থেকে জড়িয়ে ধরে আমাকে চুমু খেতে শুরু করে। এই, কি করছো কি? আমার সোনা বউকে আদর করছি। হয়েছে হয়েছে, যাও, আমি খাবার নিয়ে আসছি। আমার ঠোঁট ভিজিয়ে দিয়ে চলে গেল পাগলটা। আজ প্ল্যানটাকে সাকসেসফুল করব। সকালে উঠে রেডি হয়ে নিলাম। তন্ময় ঘুমোচ্ছে। আমি ওর কপালে চুমু দিয়ে বললাম, আমায় মাফ করে দাও সোনা। আজকের পর হয়তো আর দেখা হবে না। শেষবারের মতো ওকে বুকে জড়িয়ে ধরে বেরিয়ে পড়লাম। জানি না যে কাজে যাচ্ছি আজ বেঁচে ফিরবো কিনা। যাওয়ার আগে পুলিশকে ফোন দিলাম। আসলে আমি একজন গোয়েন্দা, টাকা পয়সা কিছুই নেইনি, শুধু আবিরের দেওয়া গান নিয়েছি। টাকা পয়সা কই এনেছো? টাকা পয়সা জানি না, কিন্তু তুমি আমার কাছে বাঁচবে না। আবির ওরফে ছোট জামান বলেই ওর দিকে গান ধরলাম। তিশা, কি বলছো তুমি? চুপ থাক। তুই কি মনে করেছিস তোর কারণে আমি আমার বরের ক্ষতি করব? তোকে ভালো করেই চিনি। তোকে ধরার জন্যই এই প্ল্যান আমার। ওহ, ওই দেখো তন্ময়। তন্ময় এখানে কিভাবে আসবে? আমি পিছু ঘুরতেই আমার হাত থেকে ছো মেরে গান নিয়ে নিল আবির। যখন পরিচয় জেনে গেছো তোমার আর বেঁচে থেকে লাভ নেই সোনা। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। গুলির আওয়াজ পেলাম। চোখ খুলে দেখি আমার সামনে নিথর হয়ে পড়ে আছে তন্ময়।
ওর বুক থেকে রক্ত ঝরছে। মুচকি হেসে বুকে হাত দিয়ে লাভ শেপ করে আছে। আরেকটি গুলির আওয়াজ পেলাম। পুলিশ করেছে গুলিটা। আবিরের মাথায় খুলি উড়িয়ে দিয়েছে। তন্ময়ের এই অবস্থা দেখে আমি ঠিক থাকতে পারলাম না। ওকে আমার কোলে নিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলাম। কেন করলে এমন আমার সাথে? কেন নিজের এই অবস্থা করলে? আমি তোমায় ভালোবাসি গো, তুমি কিভাবে মরতে দিতে পারি বলো? আমিও ভালোবাসি তোমায়। আমার একটা কথা রাখবে, আমায় একবার তোমার বুকে জড়িয়ে নিবে? আমি কিছু না বলে ওকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ পর ওর হাত পা ছেড়ে দিল। আমি ডাকছি, তাও সাইকোটা সাড়া দিচ্ছে না। এই ওঠো না প্লিজ, ওঠো না। তুমি আমাকে না মারলে আমি থাকবো কিভাবে? আমি ওর বুকে মারতে থাকলাম। হঠাৎ ও শ্বাস দিতে শুরু করলো। আমি ওকে মেডিকেলে নিয়ে গেলাম। ফোন করে সবাইকে ডাকলাম। ওকে আইসিইউতে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বললেন, দেখুন, ওনাকে আমরা বাঁচাতে পারবো না। ওনার হার্ট বরাবর গুলি লেগেছে, তাছাড়া প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আপনারা পারলে ওনাকে বিদেশ নিয়ে যান। ডাক্তারের কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার কারণেই আজ ওর এই অবস্থা। কিছু সময় পর একটা মেয়েকে দেখে আমি আটকে উঠলাম। আমি কি স্বপ্ন দেখছি? এ কিভাবে সম্ভব? আমার মনে অনেক প্রশ্ন। একটি মেয়েকে দেখে অবাক হয়ে গেলাম। আমি ভুল দেখছি না তো? এ কি করে সম্ভব? এই তো সেই মেয়ে যাকে তন্ময় ভালোবাসতো। কিন্তু মা তো বলেছিল মেয়েটি মারা গেছে। মেয়েটির সাথে আরেকটি লোক আর একটি বাচ্চা আছে। লোকটি মায়ের সাথে কথা বলছে। আমি তাদের ওখানে গেলাম। লোকটি মাকে বলছে, আর কতদিন মামনি আমি তোমাদের আর পরিবারকে ছেড়ে বিদেশে বাড়িতে পড়ে থাকবো? যতদিন তোর ছোট ভাই সুস্থ না হয় ততদিন থাকতে হবে। কিন্তু মা, আমাদের যে আর বিদেশে থাকতে ভালো লাগে না। আর আপনাদের নাতিও আপনাদের জন্য খালি কান্না করে। আমি কিছুই বুঝতে পারছি না লোকটা মাকে মামুনি বলে ডাকছে কেন। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা এনারা কে? তিশা, এই হলো আমার বড় ছেলে নীল, আর এই হলো মায়া, নীলের বউ। কিন্তু মা, আপনি তো বলেছিলেন এই আপুকে তন্ময়। ঠিকই বলেছিলাম, মায়াকে তন্ময় ভালোবাসতো। মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তন্ময় মায়াকে অনেক ভালোবাসতো, কিন্তু কোনোদিন বলতে পারেনি। নীল যেদিন মায়াকে বউ করে নিয়ে আসে, তখন তন্ময় এটা সহ্য করতে পারেনি। ও রাগ করে বাসা থেকে চলে যায়। কিন্তু রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়। মাথায় আঘাত পাওয়ার কারণে ও পাগল হয়ে যায়। নীল আর মায়াকে বারবার খুন করতে আসতো। ডাক্তারকে বললে ডাক্তার বলে যতদিন না এদের দুইজনকে মারতে পারবে ততদিন ওর পাগলামি যাবে না। তাই তোমার বাবা নীল আর মায়াকে আমেরিকা পাঠিয়ে দেয়, আর তন্ময়কে বোঝায় যে ওরা মারা গেছে। এখন আমার কাছে সব ক্লিয়ার। আমার বরের ছোটবেলা থেকেই মাথায় প্রবলেম ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর তার পাগলামোটা আরও একটু বেড়ে যায়। ওর ছোটবেলায় একটি রোগ হয় যার সাইড এফেক্ট ওর ব্রেনে পড়ে, তাই ছোটবেলা থেকেই এমন করে। আমি পুরাই অবাক। নীল ভাইয়া একমাত্র ভাইয়ের ভালোর জন্য নিজের পরিবার থেকে এত দূরে। আমি ভাবছি এমন সময় মায়া আপু আমার হাত ধরল। জানো বোন, আমি তন্ময়ের চেয়ে বয়সে 5 বছরের বড়। সবসময় ওকে ছোট ভাইয়ের মতো দেখেছি। ও সবসময় আমার সাথে থাকতো। ভাই না থাকায় আমি ওকে নিজের ভাই হিসেবে মেনে নিয়েছিলাম। কিন্তু যখন নীলের সাথে আমার বিয়ে হয়, তখন আমি জানতে পারলাম ও আমায় ভালোবাসে। ওর ভালোর জন্য এতদিন আমেরিকায় ছিলাম তোমাদের ছেড়ে। হয়তো আর কোনো দিন আসতাম না। কিন্তু নীল যখন জানতে পারলো ওর এই অবস্থা, তখন আর থাকতে পারিনি, চলে এসেছি। কথাগুলো বলে উনি কাঁদতে লাগলো। আমি কি বলে আপুকে সান্ত্বনা দেব ভেবে পেলাম না। কাঁদবেন না আপু, সব ঠিক হয়ে যাবে। জানো, তোমার নীল ভাইয়া প্রতিদিন কাঁদে তার ভাইয়ের জন্য। সব ঠিক হয়ে যাবে। এমন সময় ডাক্তার এসে বললেন, আপনাদের জন্য সুখবর আছে। কি হয়েছে ডাক্তার? আসলে ওনার হার্ট নষ্ট হয়ে গেছে,
কিন্তু একজন ব্যক্তি মরার আগে তার হার্ট তাকে দান করে দিয়ে গেছেন। আল্লাহর রহমতে অপারেশনের পর উনি সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে আমাদের সবার চোখে সুখের পানি। আমি মায়া আপুকে জড়িয়ে ধরে কেটে দিলাম। এখন তন্ময় অনেকটা সুস্থ। এই কয়দিন আমাদেরকে কারোর সাথেই দেখা করতে দেয়নি, আজ দেখা করতে দেবে। ও আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি ওর পাশে বসে মাত্রই আমার হাত ধরে বলল, আই লাভ ইউ। এমন করে বলছো আমি মনে হয় তোমায় ভালোবাসি না? বলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এমন সময় মা বাবা সবাই আসলেন। ও সবাইয়ের সাথে কথা বলতে লাগলো। এই সময় চিৎকার দিয়ে পড়ল, তিশা, নীল ভাইয়া। ওর কথা শুনে দরজার আড়ালে থাকা নীল ভাইয়া চলে যেতে লাগলো। যাস না ভাইয়া, তুই বেঁচে আছিস জানলে কবেই তোদের কাছে আমার অপরাধের ক্ষমা চেয়ে নিতাম। নীল ভাইয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। আই এম সরি ভাইয়া, প্লিজ মাফ করে দাও। চুপ, একটা কথাও বলবি না। দরজার ওই পাশে মায়া আপুও কাঁদছে তার ছেলেকে কোলে নিয়ে। তন্ময় আপুকে ডাক দিল, আপু আমার কাছে আসবি না? মায়া আপু ওর কাছে গেল। আমায় মাফ করে দে আপু, প্রথমে ভুলটা বুঝিনি, কিন্তু যখন বুঝলাম তখন তোরা ছিলি না। এই অপরাধ বোধ আমায় 6টা বছর কুড়ে কুড়ে খেয়েছে। আই এম সরি আপু। না ভাই, এসব বলে না। আমি তোকে ভাবি বলবো না, আপু বলেই ডাকবো। আচ্ছা, ডাকিস। এখন থেকে আমরা সবাই মিলে একসাথে থাকবো, আর কোনো সাইকোগিরি করবো না। তার মানে তুমি? সরি তিশা, আমি ইচ্ছা করে অমন করতাম। তুই আগে বাসায় চল। আমার এই কথা শুনে সবাই হেসে দিল। নীল ভাইয়া বলল, ওকে, বাসায় গিয়ে তন্ময় আর তিশার আবার বিয়ে দেব। আমিও বিয়ে করব। পিচ্ছি শান বলল, ও মা, তাই? কাকে বিয়ে করবে সোনা? কোলে নিয়ে কথাটা বললাম। কেন তোমাকে? তুমি দেখতে কত কিউট। সোনা, এখন বিছানায় বসে আছি। একটু আগে বিয়ে হয়েছে। আগের বার বাসর রাতে সিগারেটের ছ্যাঁকা দিয়েছিল। এইবার কি দেবে আল্লাহ জানে। একটু পর আমার সাইকো বর আসলো। আমি উঠে তাকে সালাম করলাম। উনি আমাকে জড়িয়ে নিল বুকের মাঝে। এই খবরদার, ছবে না আমাকে। কিন্তু কেন বাবু? আমার কতগুলো ডিমান্ড আছে। কি কি শুনি? নীল ভাইয়ের সাথে অফিসে যেতে হবে, বকাটে ছেলেদের সাথে ঘুরতে হবে, আর আরেকটা কি? আমার লজ্জা লাগে। কি বলো না গো? আমাকে একটা জুনিয়র তন্ময় গিফট করতে হবে। উনি কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো। কি করছো? ছাড়ো। জুনিয়র তন্ময় দিতে হবে, তাই না? ভাগ সাইকো কোথাকার। লাইট অফ। কেবিনে শুয়ে আছি। আমার পাশে শুয়ে আছে আমার মেয়ে। উফ, আমার মেয়েটা কত কিউট হয়েছে। তন্ময় এসে ওকে কোলে তুলে নিল। দেখো কত কিউট আমাদের মেয়ে। তুই কোনো কথা বলবি না। একটা ছেলে দেবার মুরত নাই, আবার পিরিত দেখাইতে আসছে। ও কিছু না বলে আমার কপালে চুমু দিল। এমন সময় নীল ভাইয়া বলে উঠল, আমরাও আছি ভাই। আমরা দুজনেই ভীষণ লজ্জা পেলাম। সবাই মিলে এখন আমাদের সুখী সংসার। মেয়ের নাম রেখেছি তানিশা। শান সব সময় তানিশাকে নিয়ে ঘুরে বেড়াই। আমার আব্বুটার কথা, তার বোন সব সময় তার সাথেই থাকবে। আমার মেয়েটাও শান ভাইয়া বলতে অজ্ঞান। সবাইকে নিয়ে অনেক সুখেই আছি। তবে আমার বরের সাইকোগিরি এখনো আছে।